জি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম বর্তমানে বন্যা কবলিত সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি। আর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদের উদ্দেশ্যে কম বেশি ভিডিও আমি দিয়ে থাকি। তারই ধারাবাহিকতা রক্ষার্থে আব্দুল করিম ভাইকে সাথে নিয়ে আজকেও আপনাদেরকে নূতন একটা ভিডিও আমি উপহার দিতে যাচ্ছি। আজকের যে ভিডিওটা উপহার দিতে যাব এটাও অঙ্গাঙ্গিভাবে চিকিৎসা বিজ্ঞানের সাথে জড়িত। কারণ একটা ভয়ঙ্কর একটা সাপের কথা বলবো, যে সাপের নামটা রাসেল ভাইপার। মরণের আর এক নাম, মৃত্যুর আরেক ফাঁদ, ভয়ের আর এক ফাঁদ, যার নাম রাসেল ভাইপার, যার নাম চন্দ্রবোয়া সাপ। এই চন্দ্রবোয়া সাপ সারা বাংলাদেশের আনাচে কানাচে ইতিপূর্বে ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার ছোটবেলা আমার কিন্তু সরাসরি চন্দ্রবোয়া সাপ দেখার সুযোগ হয়েছিল। আমি নিজে দেখেছিলাম, লাঠি দিয়ে কিন্তু আমি সাপটাকে মেরেছিলাম। এরকমের সৌভাগ্য আমার হয়েছিল। কিন্তু দুঃখের বিষয়, এরপরে রাসেল ভাইপার সাপটা বা চন্দ্রবোয়া সাপটা বাংলাদেশ থেকে সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে যায়। বাংলাদেশের আনাচে কানাচে আর এই সাপটা দেখা যায় না। অলরেডি বনজ সম্পদ অধিদপ্তর থেকে ডাইরেক্ট ঘোষণা করে দেওয়া হয়েছিল যে বাংলাদেশ থেকে রাসেল ভাইপার নামের যে সাপটি ছিল এটা সম্পূর্ণরূপে বিলুপ্ত হয়ে গেছে। জি দর্শক শ্রোতা, আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রেখেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়া এবং আশীর্বাদে আমি এবং আব্দুল করিম ভাই ভালো আছি। তো আপনাদেরকে একটা অনুরোধ, ভিডিওটা না টেনে পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে আপনি নিজে কিছু জানতে পারবেন, অন্যকে কিছু জানাতে পারবেন, অন্যকে জানিয়ে নিজে কিছু সওয়াবের ভাগী হবেন। আর ভিডিওটা একটু ভালো লাগলে ওই সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে একটু ক্লিক করে রাখবেন। এটা আপনাদের উপরে আমার একান্ত অনুরোধ। আর আশা করি আপনারা আমার এই অনুরোধটা রাখবেনও। তো রাসেল ভাইপার নিয়ে কিছু কথা বলছিলাম, আর কিছু আলোচনা করতেছি। রাসেল ভাইপার মায়ানমার তথা ইন্ডিয়ার এই পশ্চিমবঙ্গের আনাচে কানাচে কিন্তু ছিল, কিন্তু বাংলাদেশ থেকে কিন্তু এক রকমের ঘোষণা করা হয়েছিল যে বাংলাদেশে রাসেল ভাইপার নামে কোনো সাপ আর বর্তমানে নাই। কিন্তু বাংলাদেশে বন্যা কবলিত এলাকা, ইন্ডিয়া থেকে পানি আসে, মায়ানমার থেকে বিভিন্ন সময় বিভিন্ন ট্রলার আসে, ওই মায়ানমারের ওই রাখাইন প্রদেশ থেকে বিভিন্ন জাহাজ টাহাজ, ট্রলার এগুলা নাপ নদী দিয়া বাংলাদেশে প্রবেশ করে। যখন নাপ নদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, অনেকের ধারণা ওই ট্রলারের সাথে ওই রাখাইনদের সাথে, ওই রোহিঙ্গাদের সাথে হয়তোবা কোনো ক্রমে একটা সাপ বাংলাদেশে প্রবেশ করেছে, বা প্রচণ্ড বন্যার কারণে ওই রাজশাহী এলাকাতে, চাঁপাইনবাবগঞ্জ এলাকাতে একটা দুটো সাপ হয়তো বন্যার কারণে বাংলাদেশে ভেসে এসেছে, এটা অনেকের ধারণা। তো এরকমেরই হয়তো বা হতে পারে। এরকমের কয়েক বছর যাবৎ বাংলাদেশের আনাচে কানাচে তেমন একটা না দেখা গেলেও রাজশাহী, বিশেষ করে রাজশাহীর জায়গাটার নাম চাঁপাইনবাবগঞ্জের আর একটা জায়গা আছে, ও জায়গাটা শিবগঞ্জ। এই শিবগঞ্জে লোকজনের সাথে আমার সম্পর্ক আছে, তাদের সাথে আলোচনা করেছি। তারা বলছে যে আমাদের এখানে সরকারি হিসাব মতন আমাদের শুধু এই চাঁপাইনবাবগঞ্জেই 18 জন লোক এই রাসেল ভাইপার সাপের দংশনে মারা গেছে। আর একটা দুঃখের সংবাদ দিচ্ছি, রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনাম এখন পর্যন্ত আবিষ্কার করা হয়নি। এটা একটা আমাদের চিকিৎসা বিজ্ঞানের চিকিৎসকদের তরফ থেকে এটা একটা দুঃখের বিষয় বলতে হবে যে রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনাম এখন পর্যন্ত আমরা আবিষ্কার করতে অক্ষম। তো রাসেল ভাইপার সাপের অ্যান্টিভেনাম আবিষ্কার করতে অক্ষম কী কারণে, এটারও একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। আমরা যে সাপে কামড়ালে, আমরা যে হসপিটালে গেলে আমাদের হাতে যে ভ্যানামটা দেওয়া হয়, সাপের যে অ্যান্টিভেনাম যে দেওয়া হয়, সিরামটা দেওয়া হয়, আমরা বেঁচে যাই। এই ভ্যানামটা কিভাবে তৈরি করা হয় এই প্রসঙ্গে একটু আলোচনা করব। দর্শক শ্রোতারা আপনারা মনোযোগ সহকারে আলোচনাটি শুনুন। এই যে আমরা অ্যান্টিভেনাম রুগীদেরকে দিয়ে থাকি হসপিটালে, এই ভ্যানামটা সাধারণত আসে, আমরা এটা কিভাবে তৈরি করি সেই প্রক্রিয়াটা আপনাদেরকে বলবো। এটা তৈরি করি আমরা ঘোড়া থেকে। আপনারা হয়তো আশ্চর্য হয়ে গেছেন যে ঘোড়া থেকে আবার সাপের বিষ কীভাবে তৈরি হয়। পৃথিবীতে একমাত্র প্রাণী আছে ঘোড়া, এই ঘোড়া সাপের কামড়ে মারা যায় না। একটা বড় একটা হাতি, অল্প একটু, বিশেষ করে ওটারে কি বলে, কিংকোবরা সাপের যদি যে পরিমাণে বিষ আছে কিংকোবরা সাপের, এই কিংকোবরা সাপের বিষে 10টা হাতি মারা যেতে পারে, 10টা বড় বড় হাতি মারা যায়। কিন্তু
একটা ঘোড়াকে কিংকোবরা সাপের পুরো বিষটা যদি ঢুকিয়ে দেওয়া হয় তবু ঘোড়াটা মারা যাবে না। ঘোড়া মারা যায় না, ঘোড়া মারা যায় না, এটা আসলে কেমন কথা? ঘোড়া মারা যায় না, তাহলে ঘোড়ার কি বিষে কোনো এফেক্ট করে না? হ্যাঁ, ঘোড়ার কিন্তু বিষে একটা এফেক্ট করে। ঘোড়া একদিন 2 দিন অচেতন অবস্থায় থাকে, অস্থিরতা বোধ করে, খানা দানা খায় না, চোখ দিয়ে পানি পড়তে থাকে। এরপর ঘোড়ার শরীরে কিন্তু ওর অ্যান্টি বডি কিন্তু একটা তৈরি হয়ে যায়। যখন অ্যান্টিবডি তৈরি হয়ে যায় তখন ঘোড়া কিন্তু সুস্থ হয়ে যায়। হ্যাঁ, যেমন আপনাকে বলবো, যেমন কোনো লোকের আছিল, যেমন করোনাকালীন সময় অটোমেটিক্যালি করোনার অ্যান্টিবডি তার শরীরে তৈরি হয়ে গেছিলো। এমনও রুগী দেখা গেছে তার শরীরে করোনা ছিল, সে নিজে জানতোই না যে করোনা কী জিনিস। হ্যাঁ, তারপর তার শরীরে করোনা ভালো হয়ে গেছে, তার শরীরে করোনার অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। উনি কিন্তু প্লাজমা দিছে, উনি কিন্তু প্লাজমা দিয়ে কিন্তু অনেক রুগীদেরকে বাঁচাইছে। একটা করোনা রুগী থেকে কিন্তু 4 জন রুগীকে কিন্তু বাঁচানো সম্ভব হয়েছিল ওই প্লাজমা দিয়ে। হ্যাঁ, ওই 1 পাউন্ড প্লাজমা কিন্তু 4 জনকে ডিভাইড করে দেওয়া হয়েছিল। আর এই প্লাজমার মাধ্যমে কিন্তু করোনার চিকিৎসা শুরু হয়েছিল ভ্যাকসিনেশনের পূর্বে। হ্যাঁ, তো এরকমেরই ওই ঘোড়াকে যখন ওই সাপে বিষ ঘোড়ার শরীরে ইঞ্জেকশন দিয়ে ঢুকিয়ে দেওয়া হয়, তখন ওই সাপের বিষ ঢুকাই দেওয়া হলে তখন ঘোড়া মারা যায় না। ঘোড়া অচেতন অবস্থায় 2 দিন 3 দিন খাবার দাবার খায় না, অসুস্থ অবস্থায় চোখ দিয়ে পানি পড়ে, অস্থিরতা বোধ করে। হ্যাঁ, কিন্তু মারা যায় না। এরপরে কিন্তু ঘোড়া ঠিক হয়ে যায়। এরকম আরও একটা প্রাণী আছে, কয়টার নাম বলবো। যেমন ওটাকে বলে মঙ্গুস। মঙ্গুস ইংরেজিতে বলি মঙ্গুস, বাংলায় বলে ওটাকে বেজি। এক একটা এলাকায় এক এক রকমের নাম বলে, বা কেউ বলে নেউল বলে, নেউল। হ্যাঁ, যেমন সাপে নেউলে মারামারি অনেকে দেখেছেন, আমারও দেখার সুযোগ হয়েছে। হ্যাঁ, ও কিন্তু হার মানে না। ও কিন্তু ওই সাপটাকে কিন্তু ধরে। হ্যাঁ, সাপটাকে ধরে নিয়ে আসে, যে রকমের সাপে হোক না কেন। আর সাপেও কিন্তু ওই নেউলকে, হ্যাঁ, বেজিকে, যে এক একটা লোকাল ভাষায় এক একটা, ও বেজিকে কিন্তু ওই সবল মারে। সবল মারলে হ্যাঁ, ও কিন্তু ওই সাপটাকে ধরে। হ্যাঁ, ধরার পর কিন্তু সাপটাকে নিয়ে আসে। নেউলের কিন্তু ওই বিষে কি কোনো কিছু যায় আসে না। অনুরূপ ওই ঘোড়ারও কিন্তু এই রকমের, ঘোড়া সুস্থ হয়ে যায়। পরবর্তী ঘোড়ার থেকে ব্লাড কালেকশন করা হয়ে যায়, ব্লাড কালেকশন করা হয়। এই ব্লাডটা কালেকশন করার পর এই ব্লাডটা বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে, হ্যাঁ, বিশেষ করে ওই অ্যানালিস্ট যারা আছেন, চিকিৎসা বিজ্ঞানের সাথে যারা জড়িত আছেন, এই বিজ্ঞানীরা এটা বিশেষ রিসার্চের মাধ্যমে এখান থেকে অ্যান্টিভেনাম তৈরি করে, এবং এক একটা সাপের জন্য এক একটা অ্যান্টিভেনাম। হ্যাঁ, যেমন আপনাকে গোখরার জন্য একটা অ্যান্টিভেনাম আলাদা, তারপর আসে ওই জাতি সাপ, হ্যাঁ, কোবরা সাপ, এগুলোর জন্য আলাদা। হ্যাঁ, এই অনুরূপ এই যে চন্দ্রবোয়া সাপ, এই চন্দ্রবোয়া সাপটা সম্পর্কে একটু আলোচনা না করলে নয়। চন্দ্রবোয়া সাপটা কিন্তু ইতিপূর্বে মানিকগঞ্জ সহ ঢাকা ও ফরিদপুর বিভিন্ন জায়গাতে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে। আর এটা অন্য সাপ বংশ বিস্তার করে ডিম পেড়ে, ডিম দিয়ে তারপর আসে এই সাপটা বংশ বিস্তার করে। সব সাপই ডিম দেয়, কিন্তু একমাত্র চন্দ্রবোয়া সাপ এ ডিম দেয় না, সরাসরি 40 থেকে 80টা বাচ্চা দেয়। আর বাচ্চা দেওয়ার সাথে সাথে বাচ্চাগুলো এরকম ফোঁস করে ওঠে, ফোনা তুলে তাৎক্ষণিকভাবে মানুষকে সবল মারে। ওই মানুষটাও কিন্তু তাৎক্ষণিকভাবে মারা যায়, যেহেতু এর কোনো অ্যান্টিভেনাম নাই, মারা যাবেই না বা কেন। হ্যাঁ, এই জন্য কিন্তু আজকের পেপারে দেখলাম ফরিদপুর থেকে বিভিন্ন জায়গা থেকে ঘোষণা করে দিয়েছে, যদি কেউ একটা রাসেল ভাইপার সাপ মারতে পারে তাহলে তাকে 50,000 টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ যদি 4টা রাসেল ভাইপার সাপ মারতে পারে তাকে 2 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। এটা ঘোষণা করে দেওয়া হয়েছে ফরিদপুরে। হ্যাঁ, অন্য জায়গাতে ওই রকমের ঘোষণা অব্যাহত আছে। তো এই রাসেল ভাইপার সাপ, হ্যাঁ, এটা কিন্তু করে 40 থেকে 80টা কিন্তু দিয়ে থাকে। আর রাসেল ভাইপারকে অনেকে ওই অজগর মনে করে, আসলে অজগর মনে করলে এটা ভুল হবে, ঠিক দেখতে ওই রকমেরই, কিন্তু এটা চন্দ্রবোয়া নাম এ কারণেই, ওই গায়ের যে ডোরা দাগ না, চন্দ্রের মতন গোল গোল দাগ আছে, চন্দ্রের মতন। কিন্তু অজগরের দাগগুলো কিন্তু চৌবাচ্চা, চারকোনাচি অথবা ত্রিভুজাকৃতি বিভিন্ন রকমের। হ্যাঁ, এবং ওই অজগরেরটা কিন্তু মসৃণ, আর এটা কিন্তু খসখসে, এবং এটা কিন্তু অন্য রকমের। এটা দেখলেই এটা বোঝা যায় যে এটা রাসেল ভাইপার সাপ। আর এই অজগরে কিন্তু ফোঁস করে, অল্প অল্প ফোঁস করে, শোষ করে অল্প অল্প শোষ করে। কিন্তু রাসেল ভাইপার এত বেশি শোষ শব্দ করে যে মনে হচ্ছে যেন কোনো একটা ওই বাঁশি বাজাইতেছে, হুইসল বাজাইতেছে, এই রকমের শোষ শব্দ করে। হ্যাঁ, যার পরিপ্রেক্ষিতে এই রাসেল ভাইপারের হাত থেকে এই বন্যা কবলিত এলাকা, এই সিলেট,
তথা কুড়িগ্রাম বিভিন্ন জায়গাতে বন্যা চলতেছে, এই বন্যার মাধ্যমে আর এই সাপটা দ্রুত পানিতে দৌড়তে পারে। এটা নৌকা বা একটা ট্রলারেও কিন্তু ওর সাথে দৌড়েই পারবে না। আমি যতটা জানতে পেরেছি 8 কিলোমিটার 10 কিলোমিটার সে ওই এক দৌড়ে কিন্তু চলে যায়, চারটেখানি কথা না। তাহলে এই সাপ এই সিলেটে আসতে, ওই মৌলভীবাজার যেতে বেশি একটা সময় লাগবে না। তো আপনারা অ্যালার্ট থাকুন, রাসেল ভাইপার নামের যে সাপটা, এটা থেকে অ্যালার্ট থাকুন। হ্যাঁ, আপনার ঘরে বিশেষ করে কার্বনিক অ্যাসিড এগুলো ছিটিয়ে রাখুন। তারপর আসে আরও কিছু কিছু মশারিটা নিয়ে ঘুমাবেন। আরও অনেক সতর্কতা আছে এ ব্যাপারে। আর একটা সময় ভিডিও করে আমি এ ব্যাপারে আলোচনা করব। হ্যাঁ, ভিডিওটা অত্যন্ত বেশি বড় হয়ে যায় তা না হলে। আর এ ব্যাপারে আপনারা সরাসরি আমার সাথে ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। হ্যাঁ, তো আমাদের ভিডিওটা এতক্ষণ আপনারা আমাদের সাথে থেকে দেখার জন্য আপনাদেরকে আমি এবং আমার সাথে আছেন আব্দুল করিম ভাই, আমাদের অন্তরের অন্তঃস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আপনাদের থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে ভালো রাখুক। জি আব্দুল করিম ভাই বিদায় নেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।